এই যে বন্ধুরা, ভালোবাসার সকল রকমের গল্প পেতে আমাদের বোম্বে ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন না প্লিজ। শুধু বুঝলো ইমনের পাশে কিছু সময় থেকে তার পুরো শরীর অবশ হয়ে আসছিল। সেই সাথে কাঁপুনি ধরেছিল খুব, বুকটাও থুড়ু থুড়ু করছিল ভীষণ। তার ভেতর বাহির সবটাতেই থুড়ু থুড়ু শুরু হয়ে গিয়েছিল। মোরাদের রুমে গিয়ে কাঠে চেয়ার টেনে মোরাদের সামনে বসলো ইমন। মোরাদ ব্রু কোন্সকে জিজ্ঞাসা করলো, কোনো সমস্যা? কি সমস্যা হবে? মন চাইলে তাই এলাম। তোর কোনো সমস্যা? আরে বাস, রেগে যাস কেন? আসছিস ভালো হয়েছে, আজ থেকে যা, নো প্যারা, জাস্ট চিল দোস্ত। মাছ ভাজি, মুরগির মাংস, ভাত আছে, খাওয়া হয়ে যাবে তিনজনের। মুস্কান রুমে আসতে ইমন আর চোখে একবার চেয়ে মোরাদকে বলল, এক গ্লাস পানি খাও, এখন খুব টায়ার্ড লাগছে। মুসু, পানি দে, তারপরে সেখানে বস। মুস্কান ইমনের দিকে এক পলক চেয়ে দেখলো সাদা শার্ট ঘেমে ভিজে গেছে একদম। বসে কেমন হাঁসফাঁস করছে। সারাদিন অফিস করে এই গরমে এখানে কেন আসতে গেল তাই বুঝে আসছে না মুস্কানের। নিজ বাড়ি গিয়ে গোসল করে খেয়ে দিয়ে রেস্ট না নিয়ে এখানে আসার মানে সত্যি অযৌক্তিক লাগছে। আবার ভাবলো হয়তো মোরাদের সাথে খুব জরুরি কথা বলতে এসেছে। এক দীর্ঘ শ্বাস ছেড়ে ফ্যানের পাওয়ারটা বাড়িয়ে দিয়ে বেরিয়ে গেল। ফ্যানের দিকে চেয়ে আবার পেছন দিকে তাকালো ইমন। বুঝলো এটা মসুর কাজ। মনে মনে খুব ভালো লাগা কাজ করলো তার। বিড়বিড় করে বলল, গুড জব ডিয়ার। পানি এনে সামনে ধরতেই ইমন পানিটা খেয়ে গ্লাস দিতে গিয়ে তাকালো মুস্কানের দিকে। ঠোঁটের কোনায় তিলটা দেখে যেন তার হৃদস্পন্দন কিছুক্ষণের জন্য থেমে গেল। ধীর গলায় বলল, তাড়াতাড়ি এটা নিয়ে সর সামনে থেকে। মুস্কান ভ্রু কোঁচকে চেয়ে গ্লাস নিয়ে গটগট করে পা ফেলে টেবিলের উপরে গ্লাসটা বেশ শব্দ করে রেখে মোরাদের সামনে এসে বসলো। মোরাদ বলল, তুই কি বসে থাকবি? এক কাজ কর, বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে নে। সে অবধি আমি মসুর মাথায় তেলটা দিয়ে নেই, তারপর একসাথে খাবো। না, তোর সঙ্গে কথা আছে, সেগুলো বলিনি। তুই তো কাজ কর, নো প্রবলেম। কানটা শুধু আমার দিকে রাখ। মুখে এটা বললেও মনে মনে বলল, বাহ, ভাইয়ের ভালোবাসার প্রশংসা না করে পারি না। তেলও দিতে হয় বোনকে। ছেলে হিসাব কাজ করিস শালা। মোরাদ মুস্কানের মাথায় তেল দিয়ে দিচ্ছে। চুলে বিলি কেটে কেটে খুব সুন্দরভাবে তেল দিচ্ছে আর বলছে, মসু, আরাম লাগছে? মুস্কান কেঁপে উঠল, কারণ ইমন এক ধ্যানে তার দিকে চেয়ে আছে। মোরাদ তেল দেওয়ায় মনোযোগ দেওয়ায় খেয়াল করছে না। কিন্তু মুস্কান ঠিকই আর চোখে দেখেছে ইমন পায়ের উপরে পা তুলে বসে হাতে ফোন রেখেছে ঠিকই, কিন্তু দৃষ্টি স্থির রেখেছে তার দিকে। মোরাদ যখন মুস্কান বলে ডাকলো আর মুস্কান কেঁপে উঠল, ইমন তখন কেমন করে এক যেন হাসি দিল। সে হাসি দেখে মুস্কানের অস্বস্তি বেড়ে গেল দ্বিগুণ। বসে থাকা মুশকিল হয়ে যাচ্ছে তার। কোনো রকমে হুম বলল সে। মোরাদ এবার ইমনকে বলল, ওই, তুই সাইলেন্ট হয়ে আছিস কেন? বল, কি বলবি? ইমন হালকা কেসে উঠল, বিড়বিড় করে বলল, বন্ধুর বোন বোন হানের দোস্ত। বন্ধুর বোন হলো হার্টবিট পাওয়ার মেশিন, ওকে? কি বললি? জোরে বল। ইমন আবারও কেসে উঠল, বলল, বলছিলাম কাকিমার বয়স কত হয়েছে? একটা মাত্র ছেলে তুই, তার বেশিতে করবি না নাকি? এবার তো বিয়েটা করাই উচিত। মোরাদ তাকালো ইমনের দিকে। ইমন মুসুর থেকে চট করে চোখ সরিয়ে নিয়ে মোরাদের দিকে চেয়ে বলল, এদিকে কি যা করছিস মনোযোগ দিয়ে কর, আর আমি যা বলি তাই শোন। আর মনে মনে বলল, শালা, একটু দেখতে এসছি আর তুই ডিস্টার্ব করছিস। বিড়বিড় করে গালিও দিল কয়টা। প্রিয় বন্ধু হঠাৎই যেন ভীষণ অপ্রিয় হয়ে গেল তার। মনে হতে লাগলো তার জীবনে অনেক বড়সড় ঝামেলা পাকাতে পারে এই মানুষটা। ব্যারিস্টারি চোখ, জহুরি চোখ। চোখ দেখে বোঝা যায় মানুষটা কোন লেভেলের। তার উপর মুরাদ হলো তার সেই স্কুল জীবনের বেস্ট ফ্রেন্ড। তার পুরো ব্যক্তিত্ব বইয়ের মতো করে পড়া শেষ ইমনের। মুরাদ চিরুনি দিয়ে চুল আঁচড়াতে আঁচড়াতে বলল, আমার মায়ের সমস্যা তোর মায়ের মতো জটিল না। তার ছেলে মেয়ে ভাতিজি ভাসুর যা সব আছে। তোর মায়েরটা আগে ভাব, সে তো একবারই এতিম। সেটাই তো বলছি, তোর জন্য একটা পাত্রের জোগাড় না করেই না আমার কথা ভাবতে পারবো? বেস্ট ফ্রেন্ডকে রেখে কি বিয়ে করাটা মানায়? ইমনের কথা শেষ হতে না হতেই মুস্কান তেলে বেগুনে জ্বলে উঠে বলল, হ্যাঁ, বিয়ে করো, বিয়ে তো করতেই হবে। যা বয়স, আর কয়দিন পর তো চুলের পাকন ধরবে। মানুষ মেয়ে দেবে কিনা সন্দেহ, তাই এক্ষুনি করে নাও। আমার ভাইয়েরটা নিয়ে তোমার ভাবতে হবে না। তাছাড়া তোমার গার্লফ্রেন্ডরা বিয়ে করে বাচ্চা মানুষ করছে, সে হিসেবে তুমি এখন এক বাচ্চার বাপে। মুস্কানের কথা শুনে মুরাদ কেসে উঠল, ফিসফিস করে বলল, বোন, মাপ যা, বোন চুপ যা। ইমন দাঁত কিরমির করে বলল, ওই কি বলি তুই? এই মুরাদ, তুই কি তোর বোনকে কোথাও থেকে পাল্টে আনছিস নাকি? নাক টিপলে দুধ বের হবে, সে মেয়ে তর করে কথা বলে। সাহস কত! বয়স নিয়ে প্রশ্ন তোলে। হাঁটুর বয়সী মেয়েরা এখন আমাকে প্রেমপত্র পাঠায়, তাকে তো জানিস না? নাকে টিপ দিলে দুধ বের হয় বলেই তো আমি তোমাকে বুড়ো বলতে সাহস পাচ্ছি না ভাই। আর যে মেয়েরা তোমায় প্রেমপত্র পাঠায়,
তাদের চোখে রোগ আছে, ঠিকঠাক চয়েস করতে পারে না। মুরাদ হাসতে হাসতে শেষ। ইমন শাসানো গলায় বলল, মুসু, তুই কিন্তু বেশি বলছিস। আমার সম্পর্কে তো ধারণা ভুল। তুই কিন্তু নিজেই সাক্ষী, আমার নামে মাসে ঠিক কটা প্রেমপত্র আসে। মুস্কানের রগ যেন দ্বিগুণ বেড়ে গেল। কাটা খায় নুনে ছেটা পরে চেঁচিয়ে বলল, দাদাভাই ছাড়ো আমাকে, 1 সেকেন্ডও এখানে বসবো না আমি। আরে রেগে যাচ্ছিস কেন? এই তো শেষ বেলুনিটি করে দিই। শান্ত হ মুসু, মজা করছে। এমন রাগিস না, শরীরে ক্ষত হয়ে যাবে। এত রাখতে নেই। ইমন তীক্ষ্ণ চোখে চেয়ে আছে। তা যে কি মন চাচ্ছে না নিজে বুঝছে না বোঝাতে পারছে, তাই বলল, দেখ মুরাদ, কাল থেকে তোর জন্য পাত্র দেওয়া শুরু করবো। তোর কি মাথায় ভূত চাপলো নাকি কোনো পাগল ছাগলের কেস ছিল? আজ কোনটা বলতো? ইমন উঠে দাঁড়ালো, জিজ্ঞাসা করলো, কি রান্না হয়েছে আজ? কাকিমা কোথায়? এমন ছটফট করছিস কেন? বস এখানে মুসু, খেতে দেবে। আমি শরীর খারাপ, ঘুমাই গেছে। বেনুনি বেঁধে মুরাদ বলল, মুসু যা, আমার খাবারটা এখানে দিয়েছে। আর ইমনকে খেতে দে। হুদায় বিষয় নিয়ে রাগ দেখাস না। খেয়ে দে, ঘুমা গিয়ে, কাল ক্লাস আছে তো। মুস্কান কিছু বলল না, চুপচাপ রুম থেকে বেরিয়ে গেল। মুরাদ ইমনকে বলল বাথরুম থেকে হাত পা ধুয়ে আসতে। তাদের পুরো বাড়িতে দুটো বাথরুম, একটা তারা ইউজ করে, আরেকটা তার বড় কাকারা করে। ইমন বলল, বিয়ে তো তোকে এবার করতেই হবে। বলেই রুম থেকে বেরিয়ে গেল। পাশেই বাথরুম, সেখানে গিয়ে হাত পা ধুয়ে মুরাদের রুমে না গিয়ে মুস্কানের রুমে গিয়ে তোয়ালে খুঁজে বের করে হাত পা মুখ মুছে নিল। তারপর বেরিয়ে এসে দেখল মুস্কান খাবার বেড়ে টেবিলে রেখে আরেক প্লেট খাবার বাড়ছে। ইমন গিয়ে পাশে দাঁড়ালো, পকেটে এক হাত দিয়ে আরেক হাত টেবিলে আঙুল দিয়ে শব্দ করল। মুস্কান চমকে উঠল ইমনকে দেখে, এক ঠোক গিলল, আমতামতা করে বলল, খেতে বসো। ইমন মুস্কানের দিকে চেয়েই চেয়ার টেনে বসলো, বলল, না জানি পুরো লোকটা দায়িত্ব সাজানোর জন্য কাউকে নিতে হয়। বলেই চোখ ঘুরিয়ে আশেপাশে দেখতে লাগলো। মুস্কান কথার মানেটা বুঝল না, তবু যেন কেমন লাগলো তার। প্লেটে খাবার নিয়ে মুরাদকে দিয়ে আরেক বাড়িতে মাছ ভাজি আর মুরগির মাংসের তরকারি দিয়ে এলো। এসে দেখলো ইমন বসেই আছে, তার মধ্যে কেমন ছটফট ছটফট ভাব। মুস্কানের নিজেরও ভীষণ অস্বস্তি লাগছে, তবু গিয়ে বসলো, বলল, খাচ্ছো না কেন? ইমন চোখ মেলে তাকালো। মুস্কান চোখ সরিয়ে নিজের প্লেট সামনে নিয়ে তরকারি বেড়ে নিল। তা দেখে ইমনও খেতে শুরু করলো আর প্রশ্ন করলো, মাছ নেই আর? আছে। তাহলে শুধু তরকারি দিয়ে খাবি কেন? সত্যি করে বলতো, তোরটা কি দিয়ে দিয়েছিস? না, আমি মাছ খাই না। কেন খাস না? ইমন জানে মুস্কান কাটা দেখে খুব ভয় পায়। একবার গলায় কাটা ফুটে গিয়েছিল, তখন থেকেই মাছে তার ভীষণ ভয়। কেউ বেছে না দিলে খেতেই পারে না। তবুও প্রশ্ন করলো, আর জানি না। বল। বেশ রাখতে পারিস এখন। শুনছি নাকি খুব জেদও বেশি হয়েছে। মুস্কান কিছু বলল না, উঠে দাঁড়িয়ে প্লেট হাতে নিয়ে সোফায় গিয়ে বসলো, বাম হাতে রিমোট নিয়ে টিভি অন করলো। ইমনও প্লেট নিয়ে গিয়ে মুস্কানের পাশে বসলো, এক হাতের উপর প্লেট রেখে খাওয়ায় মনোযোগ দিল। গা ঘেঁষে বসায় মুস্কান খানিকটা সরে গিয়ে উঠতে নেবে, তখন ইমন কঠোর গলায় বলল, বেশি তিরিং করছিস তুই। খুব বেশি মনে করছিস না নিজেকে? ব্যাপার না, এইসব ভাবের ধার আমি ধারি না। চুপচাপ বসে খাবি, আর যদি কথা না শুনিস আজ রাতে এখানেই আছি, দেখিস কি করি। মুস্কান আগুন চোখে তাকালো ইমনের দিকে। ওভাবে তাকাস কেন? চোখ দিয়েই মেরে ফেলবে নাকি? চোখ ফিরিয়ে নিল মুস্কান। পাশে থাকতে ভালোই লাগছে, কিন্তু বুঝতে দিল না। খুব লজ্জা আর অস্বস্তি কাজ করছে তার। হাত পায়ে কেমন কাঁপুনি ধরে যাচ্ছে, মনে হচ্ছে বুকের ভেতরে ডিপ ডিপ শব্দটা যেন ইমনও শুনে যাবে। টিভিতে চোখ রেখে ভাত অল্প মুখে দিয়ে বসে আছে, কিন্তু গলা দিয়ে খাবার নামছে না। ইমন মাছ বেছে বেছে মুস্কানের প্লেটে দিচ্ছে আর নিজে খাচ্ছে। মুস্কান সেদিকে খেয়াল না করে অল্প অল্প করে খেয়ে যাচ্ছে। যখন খেয়াল হলো, চমকে তাকালো ইমনের দিকে। ইমনও তাকালো, চোখে চোখ পড়তে মুস্কান চোখ সরিয়ে নিল। ইমন বলল, তুই যখন ছোট ছিলি তখন তো আমি এভাবে মাছ বেঁচে দিতাম, বলে গেছিস? মোড়াদের থেকে তো আমার কাছে বেশি থাকতি। একসাথে খাওয়া, একসাথে গোসল করা, সেসব আজ ভুলে বড়লোক হয়ে গেছিস না? বড়লোকের বোন একটা। ইমনের কথা শুনে লজ্জা পেয়ে গেল মুস্কান। তার সে লজ্জা পাওয়া দেখে ইমন উঠে দাঁড়ালো, থমকে বলল, ফাজলামি কম করে করবি। এত লজ্জা পেতে কে বলেছে তোকে? আমি বলছি, ফাজিল কোথাকার, খাওয়াটাই নষ্ট করে দিলি। বলেই খুব রাগ নিয়ে টেবিলে প্লেট রেখে হাত ধুয়ে ফেলল। মুস্কানের চোখ দুটো টলমল করছে। ছোট থেকেই সে একটু ধমকও সহ্য করতে পারে না। ইমন ভালো করেই জানে, তবু ধমকায়, ভালো লাগে না তার। চোখের পানি টপটপ করে প্লেটে পড়তে লাগলো। ইমন হাত ধুয়ে মুরাদের রুমে যেতে নিয়েও থেমে গেল। নাক টানার শব্দ শুনে ভ্রু কুঁচকে বাম দিকে তাকাতেই দেখলো মুস্কানের চোখের জলে নাকের জলে একাকার অবস্থা। টি টেবিলের উপরে ভাতের থালা রেখে মহারানী কান্নায় ব্যস্ত। হয়ে গেল। আল্লাহ, এইটুকু থেকে এভাবে কাদার কি হলো? মোড়ার জেলে নিশ্চিত বাঁচ দেবে।
দ্রুত পায়ে মুস্কানের কাছে গিয়ে পাশে বসল। চোখে পানি, কান্নার মৃদু শব্দ বুকের ভেতরে কেমন তীরের মতো বিঁধল তার। কথা বলতে চেয়ে বুঝলো গলা কাঁপছে। কি অদ্ভুত, কাঁদছে মুস্কান আর বুকে ব্যথা হচ্ছে তার। ধরা গলায় বলল, মৌসু, ছোটবেলায় তুই এভাবে কাঁদতি আর আমরা তোর কান্না থামাতাম, আর বড়বেলায় তুই কাঁদিস আর সাথে অন্যজন কাঁদিস কেন মৌসু? মুস্কান চুপ হয়ে গেল, কান্না মিশ্রিত চোখে তাকালো ইমনের দিকে। ইমন অসহায় চোখ মুখে চেয়ে বলল, প্লিজ কাঁদিস না, এখানটা কেমন ব্যথা লাগে। মুস্কান হা হয়ে গেল, ফেল ফেল চোখে চেয়ে রইল ইমনের অসহায় মুখের দিকে। এইটা কি শুনছে সে? তার সামনে তার নানা ভাই রয়েছে নাকি অন্য কেউ? ভাবনায় ছেদ পড়ল যখন ইমন তার হাতের আলতো পরশ দিল। পরম যত্নে চোখের পানি মুছে দিচ্ছে ইমন। মুস্কান যেন একদম স্থির হয়ে গেছে, পুরো শরীর তার আবারও অবশ হয়ে আসছে। এদিকে ইমনের হাতও কাঁপছে খুব, তবুও চোখের পানি মুছে দিয়ে মৃদু স্বরে বলল, সরি মৌসু। তারপর মুস্কানের বাম হাত উপরে উঠিয়ে হাতের পিঠে আলতো করে ঠোঁট ছুঁয়ে দিল আর বলল, সেদিনের জন্য আমি খুব সরি মৌসু। আমার ভবিষ্যৎ যদি আমি জানতাম তাহলে ওই দিন ওই ভুলটা আমি করতাম না। অসম্ভব পরিমাণে কাঁপতে শুরু করেছে মুস্কান। মাথারও কেমন ঘুরছে তার। যেখানে ইমন এত স্ট্রং পার্সোনালিটির একজন মানুষ, প্রাপ্ত বয়স্ক একজন পুরুষ হয়ে বাচ্চা মেয়েটার কাছাকাছি এলেই নার্ভাস হয়ে যাচ্ছে, সেখানে মুস্কানের এমন হওয়াটাই স্বাভাবিক। মুস্কানের অমন অবস্থা দেখে ইমন দ্রুত সরে গেল। চোখে মুখে ভীষণ অস্থিরতা, তার নিঃশ্বাস হয়ে গেল খুব এলোমেলো। তবুও মুস্কানকে শান্ত করার জন্য নরম কণ্ঠে বলল, এত ভয় পাচ্ছিস কেন? দেখ সরে গেছি তো, শান্ত হ প্লিজ। কয়েক পা পিছিয়ে গিয়ে বলল, এই দেখ চলে যাচ্ছি আমি। আরে দেখ টাকা, চলে যাচ্ছি তো বাবা, দেখ দেখ না, চলেই গেলাম আমি। বলতে বলতেই দ্রুত মুরাদের রুমে ঢুকে গেল। এমন ভয়ঙ্কর অনুভূতির মাঝেও হেসে ফেলল মুস্কান। সে ভাবতেও পারছে না এতক্ষণ তার সামনে ইমন ছিল। আগে সেই মানুষটার সাথে যেন রাত দিন তফাৎ। দুজনই দুজনকে নতুনভাবে চিনছে, দেখছে আর নতুনভাবে বুঝছে। তাদের এই বোঝাবুঝি শেষটা কোথায় আছে জানা নেই কারো। কিছু সময়, কিছু মুহূর্ত, কিছু অনুভূতি যেন হঠাৎ করেই এসে যায়। কিন্তু এই সময়, মুহূর্ত আর অনুভূতি ক্ষণস্থায়ী না দীর্ঘস্থায়ী তা নির্ভর করে সম্পূর্ণ ভাগ্যের উপর। ইরাবতীর ফোনে সকাল সকাল ঘুম ভেঙে গেল ইমনের। রিসিভ করতে ইরাবতী বলল, গুড মর্নিং বাবা। গুড মর্নিং। শোন, মুস্কানকে আজ বাসায় নিয়ে আসবি, আর শায়েরিকে বলবি সে যেন চৌধুরী বাড়ি পা না রাখে। বেশ কড়া গলায় বলল ইরাবতী। সকাল সকালে তো অভিমান কেন ডিয়ার মাদার? নো টেনশন, মায়ের অভিমান ভাঙানোর জন্য ছেলে সবসময় রেডি আছে, দুজনকে পেয়ে যাবে। ছেলেও যেন তাড়াতাড়ি ফেরে। মা কিন্তু ব্রেকফাস্ট রেডি করে বসে থাকবে। ওকে, তাড়াতাড়ি ফিরবো, রাখছি এখন। মরিয়ম আক্তার ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত শেষ করে সবাই রুম থেকে বের হবে, তখনই মুস্কান রুমে ঢুকে বলল, আম্মু চুল আছড়ে দাও তাড়াতাড়ি, তারপর রেডি হব। বস, দিচ্ছি। মুস্কান গিয়ে বিছানায় বসল। মরিয়ম আক্তার পেছনে গিয়ে বসে চুল আঁচড়ে দিতে দিতে বলল, রাতে ঠিকভাবে খেয়েছিলি? মুখ অমন শুকনা লাগছে কেন তোর? ঠিকভাবেই খেয়েছি আম্মু। তোমার চোখে আমি কবে মোটা ছিলাম? একটু মোটা লাগলেও তুমি বলো না যে আমায় মোটা লাগছে। তুই এসব বুঝবি না, বাদ দে। মাছ ভাজি আর তরকারি ফ্রিজে রেখেছিলি তো মনে করে? রাতে নানা ভাই এসছে, তাকে মাছ ভাজি দিয়েছি, শুধু তরকারি রেখেছি ফ্রিজে। ইমন আসছে? আল্লাহ, ঠিকভাবে খেতে দিতে পারছিস তো? আমাকে ডাকলি না কেন? বুদ্ধিশুদ্ধি কবে হবে তোর বলতো? আমাকে বকছো কেন? আমি তো ঠিকভাবেই সব দিলাম। শুধু শুধু বকবে না আম্মু। মরিয়ম আক্তার আর কথা বাড়ালেন না। মেয়েটার যা আহ্লাদি, এখনই নাকের জলে চোখের জলে এক করে ফেলবে। চুল আঁচড়ে অনেক উঁচু করে ঝুঁটি বেঁধে দিল পেছনে, সামনে ঘুরিয়ে কপালে চুমুখে রেডি হয়ে আসতে বলল। মুস্কানও ঝুঁটি নাচাতে নাচাতে চলে গেল নিচের রুমে। ইমন রুম থেকে বের হতেই মরিয়ম আক্তারকে দেখলো টেবিলে খাবার গোছাচ্ছে। ইমন গিয়ে চেয়ারে বসলো, বলল, গুড মর্নিং কাকিমা। শুভ সকাল আব্বা, কেমন আছো? আলহামদুলিল্লাহ, তোমার শরীর ঠিক আছে তো? আলহামদুলিল্লাহ, অনেকটাই সুস্থ আছি। কাকিমা, দিয়ানকে ফোন করে বলে দিয়েছি আজ আসতে হবে না। আমি যেহেতু আছি, আমি ওর স্কুলে দিয়ে আসবো। আচ্ছা আব্বাজান, আপনি থাকলে আমার কোনো চিন্তা নেই। রাতে ঘুম ভালো হয়েছে তো? খুব ভালো ঘুম হয়েছে। তোমার মেয়ে আমার ঘুমের 12টা বাজিয়ে দিয়েছে গো কাকি। তা আমার আব্বাজান কি একটা আম্মাজানের ব্যবস্থা করবে না এখন? রুটি আর মাংসের তরকারি সামনে দিয়ে চেয়ারে বসে বলল মরিয়ম আক্তার। ইমন চমকে তাকালো তার দিকে, ছোরপূর্বক হেসে বলল, আসলে এখন ভাবছি না, মোড়ার ঠিক হোক, আগে ওকে করাবো, তারপর আমার চিন্তা। কিন্তু আব্বা, তোমার মায়ের কথাও তো চিন্তা করতে হবে, তাই না? একটা মাত্র সন্তান তুমি,
তার সারাদিন কাজ নিয়ে ব্যস্ত থাকো, যত তাড়াতাড়ি সম্ভব বিয়েটা করে ফেলো। তুমি বললে মেয়ে দেখা এখনই শুরু করব। দরকার পড়লে দুজনকে একসাথে বিয়ে করাবো। তোমরা দুই বন্ধুই তো আমার পিছনে পড়ে রইলা। মায়েদের কষ্ট তোমরা কবে বুঝবে গো? ইমন পড়ে গেল মহা বিপদে। মুখ ফুটে বলতে ইচ্ছে করলো, তোমার মেয়েকে দিয়ে দাও, এক্ষুনি এই মুহূর্তে বিয়ে করি। কিন্তু বলল না। গভীর চিন্তায় পড়ে গেল সে। মরিয়ম আক্তার ইমনকে চিন্তিত দেখে বলল, আব্বা, কি চিন্তা করো? তোমার কি কোনো পছন্দ আছে? কোনো সমস্যা কি? ইমন অসহায় মুখে তাকালো মরিয়ম আক্তারের দিকে। মনে মনে বলল, আহারে, আর আব্বা আব্বা করো না প্লিজ। তোমার এই আব্বা ডাকের জন্য আজ আমার এই করুণ অবস্থা। তোমার বাবা নেই, আমাকে আব্বা বলো, ঠিক আছে, কিন্তু তোমার ওই ডাকের জন্য যে তোমার মেয়ে আমাকে নানা ভাই বলে বুড়োর খাতায় নাম দিয়েছে, এটা কি মানা যায় বলো? আগে মানলো, এখন তো মানতে পারছি না। মুখে বলল, না না, কোনো পছন্দ নেই। কি যে বলো না। মরিয়ম আক্তার আরও কিছু কথাবার্তা বলে মুরাদকে খাবার দিয়ে এলো। মুস্কান রেডি হয়ে বাইরে আসতেই দেখলো ইমন খাচ্ছে। তা দেখে তার চলার গতি ধীর করে ফেলল। ধীর পায়ে গিয়ে চেয়ার টেনে বসলো। নিচে দিকে চেয়ে প্লেটে একটা রুটি, এক টুকরো মাংস আর ঝোল নিয়ে খেতে লাগলো। ইমন খাচ্ছে আর চেয়ে আছে মুস্কানের দিকে। কিছু সময় পর বলল, কয়টা ক্লাস আছে? মুস্কান যেন চমকে উঠল। ইমন বিরক্তি নিয়ে বলল, তোর কি কোনো রোগ আছে? এমন চমকে যাস কেন? মুস্কান থতমতো খেয়ে মাথা নিচু করে রুটি ছিঁড়তে নিল। তা দেখে ইমন ধমকে বলল, এমনভাবে রুটি ছিঁড়ছিস মনে হচ্ছে না রুটি ব্যথা পাচ্ছে বা হাতে জোর নেই। হিডিয়েট একটা। এদিকে দে, আমি ছিঁড়ে দিচ্ছি। কয়টা ক্লাস আছে বললি না তো? মুস্কানের চোখ টলমল হয়ে গেল। ইমন হাত বাড়িয়ে রুটি নিতে যাবে, তখনই মরিয়ম আক্তার এসে পড়ল। মুস্কানকে দেখে বলল, একটা রুটি নিয়েছিস কেন? দুপুর অব্দি একটা রুটি খেয়ে থাকতে পারবি? আর কত চালাবি খাবার নিয়ে? বলতে বলতে আরেকটা রুটি দিল প্লেটে। ইমন চুপ হয়ে গেল। তার আর জানা হলো না কয়টা ক্লাস আছে। মশু কি বেয়াদব, কথার উত্তর দিল না ভেবে এই চোখ কটমট করে তাকালো। ইমন খাচ্ছে আর মামের কাণ্ড দেখছে। ইমন না থাকলে মুস্কান জোর করেই উঠে যেত, কিন্তু ইমন থাকে তার সব কিছু যেন থমকে রয়েছে। মাকে কিছু বলতেও পারছে না, এদিকে আর খেতেও পারছে না। মরিয়ম আক্তার নিজেও খেতে বসলো আর ইমনের সাথে হাবিজাবি কথা বলতে শুরু করলো। ইমন কথা বলছে আর মুস্কানকে বেশ লক্ষ্য করছে। ইমন খাওয়ার শেষে বলল, কাকিমা, মা ফোন করে বলেছে মুস্কানকে বাসে নিয়ে যেতে। সাইডি আর মুস্কানকে অনেকদিন বাসে যায় না, তাই রাগ করেছে খুব। সে কি, ইরা আপা রাগ করছে? আল্লাহ, আমি তো মুসুকে বলে দেই টিফিন টাইম তোমাদের বাসায় গিয়ে খেয়ে রেস্ট নিতে। মুসু লজ্জায় যায় না। এত করে বলি আমি টিফিন দেই, সেটাই নিয়ে ও বাসায় খাবি, সাথে একটু রেস্টও নিয়ে নিবি, কিন্তু ও তো লজ্জা পেয়ে যায়ই না। ইমন মুস্কানের দিকে গভীর দৃষ্টি ফেলল। মুস্কান আরো জড়সড় হয়ে বসে রইল। মুখে রুটি গুজে রাগে মায়ের দিকে এক পলক চেয়ে আবার মাথা নিচু করে ফেলল। তার মা তার প্রেস্টিজে 13টা বাজিয়ে ফেলেছে। সে লজ্জা পায় বলে ও বাসায় যায় না, তার মাকে কে বলল? তার নানা ভাইকে এখন এসব বলেই তো দ্বিগুণ লজ্জা ফেলে দিচ্ছে। রাগে চড়ে প্লেট খানিকটা শব্দ করে ধাক্কা দিয়ে গটগট করে চলে গেল। মরিয়ম আক্তার কথা থামিয়ে চিল্লাতে চিল্লাতে বলল, মুসু দাঁড়া, যাবি না, এভাবে খেলে পেটে পিত্তি পড়ে যাবে। তোর বান্ধবীগুলোরা দেখ কেমন গাম্বুস গুম্বুস চেহারা। ওই বাড়ির লিলি এক বাটি করে ভাত খায়, ওদের চেহারা কেমন, আর তোর চেহারা দেখেছিস? তোকে দেখে মনে হয় শুটকি মাছের পোনা। কথাটা শুনে ইমন ভ্যাবাচাকা খেয়ে গেল। শুটকি মাছের পোনা, ব্যাপারটা কেমন যেন শোনালো না। গাড়িতে বসে আছে ইমন। মরিয়ম আক্তার মুস্কানকে গাড়ি অবধি এগিয়ে দিল। ইমন সামনের ডোর খুলতেই মুস্কান উঠে বসলো। পুরো রাস্তায় মুস্কান চোখ তুলে উপরে আর তাকায়নি, একদম মাথা নিচু করে বসেছিল। ইমন টুকটাক প্রশ্ন করলে মাথা নাড়িয়ে উত্তর দিয়েছে। এমন আচরণে ইমনের স্বভাব অনুযায়ী রেগে কয়েকটা ধমক দেওয়ার কথা ছিল, কিন্তু না, সে নিজে এতটা নার্ভাস ফিল করছিল যে কথা বলতেই গলা কাঁপছিল, বুক কাঁপছিল। নিজের অনুভূতির সাথে যেন প্রতিটা সেকেন্ড যুদ্ধ করে চলতে হচ্ছে তাকে। স্কুলের সামনে গাড়ি থামিয়ে ডোর খুলে শান্ত গলায় বলল, নেমে দাঁড়া, আমি আসছি। মুস্কান চুপচাপ নেমে গেটের সাইডে দাঁড়ালো। ইমন গাড়ি লক করে মুস্কানের কাছে গিয়ে হাত বাড়িয়ে দিল। মুস্কান চমকে তাকালো। তার বুকের ভেতরটা কেমন যেন শব্দ করে থকথক করছে মনে হয়, কান্না পাচ্ছে খুব। মুস্কানের অমন মুখভঙ্গি দেখে ইমন নিজেই তার হাত চেপে ধরে গেটের ভেতরে চলে গেল। মুস্কানের ছোট্ট নরম হাতটাও যেন দুর্বলতায় আরো নরম হয়ে গেছে। ইমনের বড় সড়ো শক্ত খসখসে হাতে ছোঁয়া দিচ্ছে অন্যরকম এক অনুভূতি। এদিকে ইমন তো কনফিউজ হয়ে গেছে। এত নরম সফট কারো হাত হতে পারে জানাই ছিল না তার। কোন রকমে নিজেকে সামলে নিয়ে ইমন বলল, কোন দিকে তোর ক্লাস? মুস্কান কথা বলার শক্তিটুকুও পেল না, তার গলা যেন অবশ হয়ে গেছে। ইমন পিছন দিকে চেয়ে আবার সামনে হাঁটা ধরল। মাঠে আশেপাশে আরো অনেক স্টুডেন্ট ছিল। একদল মেয়েরা চেয়ে আছে তাদের দিকে। অফিসের সামনে শায়রি এক স্টুডেন্টের সাথে কথা বলছিল। ইমন আর মুস্কানকে দেখে সে হাত নাড়ালো।
স্টুডেন্টকে বিদায়ও করে দিল। ইমন শায়রিকে দেখে এগিয়ে গেল সেদিকে। শায়রির সামনে গিয়ে মুস্কানের হাত ছাড়ল সে। সাথে সাথে মুস্কান শায়রির পাশে গিয়ে চুপ করে দাঁড়ালো। ইমন বলল, এটাই কি মুসুর শায়রি? আমি কিন্তু খুব কনফিউজ। বাপ্পা, ভালো মন্দ না জিজ্ঞেস করে ডাইরেক্ট ওই কথা কেন? তোর চোখে কি পাওয়ার কমে গেছে নাকি? পাওয়ার ঠিকই আছে, তোরা মেয়েরাও যে গরু ছাগলের মতো বেড়ে উঠিস তা তো জানতাম না, তাই আর কি। কি? ওই ফাজিল, কি বললি তুই? কিছু না, তুই তো দিন দিন বুড়ি হয়ে যাচ্ছিস। নিশ্চিত শ্বশুরবাড়ি ভাত হয়তো হিসেব ছাড়া খাস। শায়রি হেসে উঠল। কিছু বলতে নেবে তার আগেই মুস্কান বলল, আম্মু আমি ক্লাসে গেলাম। আচ্ছা যা, ছুটির পর এখানে এসে দাঁড়াবি। একটু লেট হতে পারে আজ, তুই এসে ওয়েট করিস। মুস্কান মাথা নেড়ে চলে গেল। ইমন শীতল চোখে তার যাওয়ার পানি চেয়েছিল কিছুক্ষণ। মুস্কানের স্কার্ফ ভেদ করে বেরিয়ে থাকা ব্রাউন কালারের স্ট্রেইট চুলগুলোর প্রতি আকর্ষণ কাজ করছে খুব। সেই ছোট্ট মুস্কান যে কোনোদিন তাকে একের পর এক এমন বড় বড় ঝাঁটকা দেবে ভাবতেও পারেনি সে। গভীর এক দীর্ঘশ্বাস ছেড়ে শায়রির দিকে তাকালো। শায়রি তীক্ষ্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করছে ইমনকে। ইমন থতমত খেয়ে বলল, ওই দিকটা চল, কফি খাওয়াই তোকে। শায়রি পায়ে পা মিলিয়ে হাঁটতে হাঁটতে বলল, কাহিনী কি বলতো? তোর চোখ মুখ এমন লাগছে কেন? এনিথিং রং? সাথে কি আর বলি, তোর উকিল হওয়া প্রয়োজন ছিল। তার মানে সত্যি কিছু হয়েছে? আজকে ছুটির পর মা তোকে যেতে বলেছে, 5 মিনিটের জন্য হলে মুশকে নিয়ে যাবি। কথা ঘোরালি কেন? সত্যি করে বলতো তোর কি হয়েছে? সব বলবো, তার আগে বাড়িতে আয়, ওকে? আচ্ছা। ক্লাস শেষে ছুটির পর মুস্কান বারান্দা দিয়ে হাঁটছিল। পাশে লিলি আর পূজা। মেয়েটা হিন্দু। কথায় কথায় পূজা বলল, মুসু, তোর সাথে সকালে ওই ছেলেটা কে ছিল রে? আমার নানা ভাই। ও মা, অমন কিউট হ্যান্ডসাম বয় তোর নানা ভাই কি করে হলো? তুই জানিস টেনের আপুরা তো ওনাকে দেখে হেভি ক্রাশ খেয়েছে। ওরা বলা বলি করছিল। হেড স্যারের মেয়ে কি বলেছে জানিস? মুস্কানের প্রচন্ড রাগ হচ্ছে এসব কথা শুনতে। ইচ্ছে করছে পূজাকে গিলে খেতে, তবুও দান চেপে বলল, কি বলেছে? বলেছে বিয়ে করলে এই ছেলেকেই করবে। সাদা শার্টে যেন সাদা রাজকুমারের আগমন ঘটেছিল আজ আমাদের স্কুলে। এত সুন্দর সুদর্শন পুরুষকে নাকি হাতছাড়া করাই যাবে না। তোর সাথে কথা বলে নাম্বারও নেবে বলেছে। পূজার কথা শেষ হতে না হতেই মুস্কান ল্যাং মেরে ফেলে দিল পূজাকে। রাগটা কোনোভাবেই সামলাতে না পেরে কাজটা করলো সে। তার নানা ভাইকে নিয়ে অন্য কোনো মেয়ের মুখে এমন প্রশংসা সে কোনোদিন সহ্য করেও নি, করবেও না। এইসবের জন্যই 3 বছর আগে কম ধমক কম বকা খায়নি। দরকার পড়লে মার খেয়ে মরে যাবে, তবু কোনো মেয়ের মুখে নানা ভাইয়ের প্রশংসা সে শুনবে না। কেউ যদি করতে আসে তাহলে তার অবস্থা এমনই হবে। পূজা কাঁদতে কাঁদতে বলল, আমি পড়লাম কি করে? লিলি পূজাকে ধরে ওঠালো আর বলল, কি করে শুকনা পথে আছাড় খেয়ে পড়লি? আমরা তো কই পড়লাম না। আর তুই জানিস ইমন ভাইয়া বয়সে কত বড়? এককালে আমার আপুর ক্রাশ ছিল উনি। হেড স্যারের মেয়েকে কথাটা বলে দিস তো। পরপুরুষকে নিয়ে আরো প্রশংসা ঝুলি খোল, দেখবি একেবারে উপরে উঠাই নিবে আল্লাহ। সেদিন শায়রি আর মুস্কান ইমনদের বাড়ি যাওয়ার পরই কথা হয় সামনের সপ্তাহে বৃহস্পতিবার শায়রি, মুস্কান আর দিহান ইমনদের বাড়ি যাবে। রাতে পিকনিক খাবে তারা। ইরাবতী আর শায়রি নিজ হাতে রান্না করবে। মোরাদের জন্য খাবার পাঠিয়েও দেওয়া হবে। প্ল্যান মাফিক স্কুল থেকে শায়রি মুস্কানকে নিয়ে চলে যায় ইমনদের বাড়ি। কলিং বেল বাজতেই ইরাবতী দরজা খুলে খুশিতে গদগদ হয়ে বলে, এই তো আমার শায়ুমা আর আমার ছেলের একমাত্র নাতনি হাজির। শায়রি উচ্চস্বরে হেসে ওঠে। তারপর ওরা দুজনকে সোফায় বসে। ইরাবতী দুজনকে 2 গ্লাস শরবত দিয়ে বলে খেয়ে নিয়ে ফ্রেশ হয়ে কাপড় পাল্টে নিতে। বিকেলের দিকে শায়রি ফোনে কথা বলছিল দিহানের সাথে। কখন আসবে, আসার সময় কি নিয়ে আসবে, এইসব বিষয়ে আলোচনা করছিল। মুস্কান চুল আঁচড়াচ্ছে, কোনো রকমে বেঁধে বিছানায় বসবে, তখন ইরাবতী রুমে আসে। তাকে দেখে শায়রি ফোন কেটে দেয়। ইরাবতী রুমে ঢুকে দরজা ছিটকাটি লাগিয়ে দেয়। তার ভাব দেখে বোঝা যায় সে গোপন কিছু বলতে এসেছে। শায়রি আর মুস্কান একে অপরের দিকে চাওয়াচাই করছিল। ইরাবতী মুচকি হেসে আঁচলের নিচ থেকে 5টা ছবি বের করলেন। তাদের দুজনের সামনে ধরে বললেন, 5টা সুন্দরী সুন্দরী মেয়ের ছবি কালেক্ট করেছি, এখান থেকে একটা চয়েস করো দুজনে মিলে, তারপর মেয়ের বাড়ির সাথে কথা বলবো। ইমনের জন্য পাত্রী দেখা শুরু করে দিয়েছো আন্টি? খুশিতে চিল্লিয়ে বলল শায়রি। ইরাবতী আঙুল মুখের সামনে ধরে বলল, চুপ চুপ, ইমন শুনে ফেলবে। আগে কিছু জানাবো নয় ফাজিলকে। আগে মেয়ে দেখবো, তারপর মেয়ের সাথে ওকে আলাপ করাবো। বলবোই না যে বিয়ের জন্য অন্যভাবে আলাপ করাবো। ওরা ওদের মতো নিজেদের মধ্যে ভালো বন্ডিং তৈরি করবে। তারপর ইমনকে বলবো বিয়ের কথাটা, তখন নিশ্চয় ওর আপত্তি থাকবে না। ওয়াও, গ্রেট আন্টি, তোমার মতো মায়ের তো দরকার। কি আইডিয়া বললে, আমি শিহরিত। উচ্চ স্বরে হেসে উঠল ইরাবতী। আফসোসের স্বরে বলল, আর বলো না,
একটা মাত্র ছেলে, আমার বয়স 28 চলছে। এখন তো বিয়ে করাটা উচিত। তাহার না বিয়ের কথা উঠলেই বলে আমাকে দেখে এখনও 23-24 বছরের যুবক লাগে। বুঝছো মা, তোমার কোনো চিন্তা নেই। এমন সুদর্শন ছেলের জন্য বউ পেতে তোমার কোনো অসুবিধা হবে না। বিয়ে যখন করতেই হবে আর একটু সময় নিয়ে করি। শায়রি হাসতে হাসতে বিছানায় গড়াগড়ি খাচ্ছে। এদিকে মুস্কানের অন্তরটা জ্বলে পড়ে ছাই হয়ে যাচ্ছে। ছোট্ট মেয়েটার ছোট্ট হৃদয়ে এমন আঘাত কেউ করে? ইচ্ছে করছে শায়রির চুলগুলো টেনে টেনে ছিঁড়তে। তারা এত কান্না পাচ্ছে আর শায়রি কেন এত হাসবে? ইরাবতীর দিকে অগ্নি দৃষ্টিতে চেয়ে মনে মনে বলতে থাকলো, ছি আন্টি, তুমি এত স্বার্থপর, এভাবে ডেকে এনে আমাকে কষ্ট দিচ্ছ। সত্যি সত্যি চোখ দিয়ে সমানে পানি পড়তে লাগলো তার। ইরাবতী আর শায়রি অন্য তালে ছিল, তাই তার কান্না আর দেখল না। মুস্কানও বিছানা ছেড়ে উঠে রুমের দরজা খুলে রুম থেকে বেরিয়ে গেল। এবারের প্রতিটা কোণা তার পরিচিত, তাই এই সময় ছাদ ছাড়া আর কোনো জায়গা পেল না যাওয়ার। সে যখন ছাদে যায়, এমন তার রুমের জানলা থেকেই তা দেখতে পায়। ভ্রু কুঁচকে দ্রুত রুম থেকে বেরিয়ে সেও চলে যায় ছাদে। ছাদে গিয়ে ছাদের মেঝেতে গুটিসুটি হয়ে বসে কাঁদছে মুস্কান। ইমন ছাদের দরজায় পা রাখতেই চমকে উঠল। মুস্কান কাঁদছে? কেন কাঁদছে? কি হয়েছে ওর? এভাবে চুপি চুপি কেন কাঁদবে? ওর বাবার কথা মনে পড়েছে কি? মনে পড়লে কাঁদবে কেন? ও কেন কাঁদবে? কাঁদতে দেব না ওকে আমি। ও কি বোঝে না? ওর কান্না আমার সহ্য হয় না। মনের ভিতরে কথাগুলো আওড়াতে আওড়াতে এগিয়ে গেল ইমন। মশু, কাঁদছিস কেন? কি হয়েছে মশু, আমাকে বল। হাতে ধরে হালকা টেনে ওঠানোর চেষ্টা করতে করতে ব্যস্ত গলায় বলল ইমন। মুস্কান চমকে তাকালো। ইমনকে দেখে তার পুরো শরীরে যেন আগুন ধরে গেল। এক ঝটকায় হাত ছাড়িয়ে উঠে পড়ল। চলে যাওয়ার জন্য পা বাড়াতে ইমন আবারও হাত ধরে ফেলল। মলিন চোখ মুখে চেয়ে বলল, বলে যে কেন কান্না করছিস? সাথে সাথে মুস্কান হাতটা এক ঝাটকায় ছাড়িয়ে পাগলের মতো আশেপাশে কি যেন খুঁজতে লাগলো। ছাদের এক পাশে গোলাপের টপ লাগানো আছে বেশ কিছু। তার পাশেই ছোট ছোট সাদা পাথর ভাঙা ইটের খণ্ড পড়ে আছে। মুস্কান দ্রুত পায়ে গিয়ে সেখান থেকে এক টুকরো ইটের খণ্ড তুলে ইমনের দিকে দিল এক ঢিল। ঢিলটা গিয়ে ইমনের বুক বরাবর লাগলো। অল্প লাগে ছোট করে আহ করে ছিটকে দূরে সরে গেল। বুকে হাত ডলতে ডলতে বিস্ময় চোখে তাকালো মুস্কানের রাগান্বিত মুখের দিকে। ইমন যখন আহ করে আর্তনাদ করে তখনই মুস্কানের হুঁশ ফিরে। সে কি করে ফেলেছে তা টের পেতে অপরাধের মতো দাঁড়িয়ে কাঁদতে থাকে। প্রথমত এভাবে রণমূর্তি ধারণ করে ঢিল দিল, তার উপরে আবার কেঁদে গা ভাসাচ্ছে। ইমন বিস্মিত হয়ে কয়েক পা এগিয়ে গেল। মুস্কানের মাথায় নিজের ডান হাতটা চেপে ধরে বলল, এভাবে কান্না করিস না, রাগ করিস না, এভাবে শরীর খারাপ করবে তো। কে কি বলেছে সেটা বল মশু, প্লিজ। কান্না থামে আগে বল কি হয়েছে। মুস্কান কিছু বলল না, কান্নার বেগ বাড়িয়ে দিল আরো। ইমন ধৈর্যহারা হয়ে দুহাতে মুস্কানের কাঁধে চেপে ধরল। কঠিন গলায় বলল, খুলে বল কি হয়েছে। ইমনের কঠিন গলা শুনে টুকরে কেঁদে উঠল সে। ইমন তো হতবাক, কি করবে এখন সে? যা সহ্য করতে পারছে না মেয়েটা তাই কেন করছে? একটা থাপ্পড় দিবে কি? যা ভাবার তাই কাজ। কাঁধ থেকে হাত সরিয়ে নিচে ঠোঁটে কামড়ে ধরে হাতটা বেশ শক্ত করে নিয়ে থাপ্পড় দিতে যাবে, তখনই বুকের ভেতর কেমন যেন করে উঠল। খেয়াল করলো তার বুক কাঁপছে। প্রথমে বুকের ভেতরের কাপড়ই, তারপরে হাতে পায়ে থেকে সর্বাঙ্গে কম্পন ধরে গেল। অথচ মেয়েটা কেঁদেই চলেছে। এক দীর্ঘশ্বাস ছেড়ে নিজেকে সামলে নিল। দুহাতে মুস্কানের দু গালে আলতো করে ধরে আদুরে গলায় জিজ্ঞাসা করল, মশু কি হয়েছে বল না প্লিজ। না বলে বুঝবো কি করে? আচ্ছা বলবি না তো? আমি নিচে যাব, সাইরে আর মাকে ইচ্ছে রকম ধমকাবো, ঘরের সব জিনিস ভাঙচুর করবো। তুই এটাই যাস তো? তাহলে এটাই হোক। মুস্কানের কোনো ভাবান্তর হলো না, সে কেঁদেই যাচ্ছে। একটা মানুষের চোখে এত পানি কি করে থাকতে পারে ভেবেই পাচ্ছে না ইমন। তার চোখ দুটো লাল হয়ে এসেছে। মুস্কানের জায়গায় অন্য কেউ হলে 3 থাপ্পড়ে মুখ থেকে সব বের করে নিত, কিন্তু এই মানুষটাকে থাপ্পড় দিতে চাইতে তার বুকের ভেতর থেকে শুরু করে সর্বাঙ্গে কম্পন ধরে গেছে। তাই উপায় না পেয়ে নিজের উপরেই সব রাগ খাটালো। মুস্কানকে ছেড়ে চিলেকোঠা ঘরের দেয়ালে একের পর এক নিজের হাতে খুশি দিতে শুরু করলো। মুস্কানের কান্না থেমে গেছে। ইমনের অমন রিয়েক্ট দেখে তার মাথা ঘুরে গেল কেমন। ভয়ে শরীর কাঁপতে থাকলো। দাঁড়িয়ে থাকার শক্তি অবধি পেল না আর সে। থবাস করে বসে পড়ল। মুখ দিয়ে অল্প আওয়াজ করল, নানা ভাই। ডাক শুনে থেমে গেল ইমন। ঘুরে মুস্কানকে নিচে দেখে ছুটে গিয়ে ধরল। মাথাটা বুকের সাথে চেপে ধরে বলল, এবার বল কেন কান্না করছিলি? মুস্কান চোখ বুজে শুধু পানি খাবো বলল, আর কিছুই বলল না সে। ইমনও আর প্রশ্ন না করে কোলে তুলে নিয়ে নিচে নেমে গেল। নিজের রুমে নিয়ে আধশোয়া করে বসিয়ে দিয়ে পানি দিল। মুস্কান অর্ধেক গ্লাস পানি খেয়ে মুখ সরিয়ে নিল। ইমন ভ্রু কুঁচকে গ্লাসটা রেখে বলল, বসে থাক, নামবি না, আমি আসছি। মায়ের রুমে গিয়ে দেখলো শায়রি আর ইরাবতী কি যেন আলোচনা করছে। এসব দেখে তার রাগ উঠে গেল। এগিয়ে গিয়ে বলল, এখানে কিসের মিটিং হচ্ছে? মশু কান্না করে অসুস্থ হয়ে পড়েছে আর তোমার মিটিং করছে রুমে বসে। ছেলের গলা শুনে ইরাবতীর বুকের ভেতরে ঢিপ ঢিপ শুরু হয়ে গেল। তাকিয়ে দেখেও নিল ছেলের রাগের মাত্রাটা। চোখ দুটো অস্বাভাবিক লাল হয়ে আছে, ঘন ঘন শ্বাস নিচ্ছে।